সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে। অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে। কিশোরগঞ্জের বিএনপির একটি কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, আমি 1 বছর আগে অদৃশ্য শক্তির কথা বলেছিলাম, তা দৃশ্যমান হচ্ছে। তার দলের নেতাকর্মীদেরকে ইস্পাত কঠিন ঐক্যের কথা বলেছেন, যাতে জনরায় বিএনপির পক্ষে যায়। অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে। অদৃশ্য শক্তি কি? ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন মানুষের কাছে, ভিন্ন ভিন্ন গোষ্ঠীর কাছে ভিন্ন ভিন্ন অদৃশ্য শক্তি। এসব বিষয়ে আলোচনা হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ববি হাজ্জাজ, চেয়ারম্যান NDM। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও আছেন মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। দুজন তরুণ মানুষ, রাজনীতিবিদ আমাদের সাথে আছেন। অদৃশ্য শক্তি, যা আমরা দেখি না। এখন প্রতিটা মানুষের কাছে অদৃশ্য শক্তি পৃথক, আবার প্রতিটা মানুষের দৃষ্টিভঙ্গিও পৃথক। একই জিনিস এক একজন মানুষ এক এক জায়গা থেকে দেখে। তারেক রহমান সাহেব বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন। তিনি যেহেতু 1 বছর আগের উদ্ধৃতিও দিয়েছেন, তার মানে কিছু না কিছু তো তিনি মেইন করেছেন। ববি হাজ্জাজ, আপনার কাছ থেকে শুনতে চাই, এই অদৃশ্য শক্তি কি? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনি রাশেদ সহ সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। দেখেন, আমাদের দেশ অনেক বছর ধরে অনেক ধরনের অদৃশ্য শক্তির চাপে আছে এবং বিশেষ করে আমাদের দেশের মতো ছোট দেশগুলো তাদের আশেপাশের প্রতিবেশী যে বড় দেশগুলো থাকে বা গ্লোবাল হেজেমন হবার বা রিজিয়নাল হেজেমন হবার যাদের সর্ট অফ ইচ্ছা থাকে, তাদের অনেক ধরনের টানাপোড়েনের ভেতরে এই ছোটো দেশগুলো থাকে। এই দেশগুলো তাদের শক্তি যখন প্রয়োগ করে তখন অনেক সময় অদৃশ্যভাবেই প্রয়োগ করতে চেষ্টা করে। মানে অনেক জায়গা থেকে আমরা ফোর্সগুলো ফিল করি, কিন্তু হয়তো সবসময় দৃশ্যমান হয় না। এবং এই ফোর্সগুলো যখন আমরা ফিল করি তখন লোকাল অনেক শক্তির মাধ্যমে ফিল করানো, অনেক স্টেক হোল্ডারদের মাধ্যমে ফিল করানো হয়। সেটা রাজনৈতিক দল হোক, আমরা এর আগে দেখেছি শেখ হাসিনার আমলে যে তার পুরো দলটা, পুরো স্ট্রাকচারটা একটা বিদেশি শক্তির হয়ে কাজ করেছে। তো এইরকম ধরনের অনেক ধরনের অদৃশ্য শক্তি। বিদেশি শক্তি কাজ করছে? বিদেশি শক্তি সবসময় কাজ করে। আপনি ভুলে যাবেন না যে বাংলাদেশ যেই জায়গাটায় আছে এবং আমাদের যেই রিসোর্সেস আছে, হ্যাঁ আমাদের মিনারেল রিসোর্সেস কম, কিন্তু আমাদের মিনারেল রিসোর্সের বাইরে যে জিওগ্রাফিক্যাল রিসোর্সেস আছে, হিউম্যান রিসোর্সেস আছে, অনেক কিছু আছে আমাদের। এই জিনিসগুলো অনেক শক্তি আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র বলেন, চায়না বলেন, ভারত বলেন, ইভেন আপনি জাপান, রাশিয়া এদেরকেও নিয়ে আসতে পারেন এই কনভারসেশনের ভেতরে। সো এদের অনেকের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকে মিয়ানমার আমাদের পাশের দেশ, তাদের অবস্থা দেখেন। আজকে আমি গত 1-2 দিন আগে বোধ হয় বা 2-3 দিন আগে একটা অনলাইন, ভারতের একটা অনলাইন টকশো ধরনের ফরম্যাটের বাট বেশ পপুলার একটা টকশো শুনছিলাম। সেখানে ত্রিপুরার রাজ পরিবারের একজন সদস্য বলছিলেন যে কিভাবে চিটাগং নিয়ে নেওয়া উচিত। মানে অনেক ধরনের এরকম আলোচনা অনেক জায়গায় হচ্ছে, অনেক কিছু তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এটার কোনো প্রভাব আমাদের দেশের মাটিতে পড়বে না, জমিনে পড়বে না, এটা সম্ভব না। স্পেশালি এমন একটা সময় যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল, যখন সরকার নির্বাচনটাকে নিয়ে এতদিন ধরে এত সর্ট অফ গরিমসি করেছে যে এখন যখন তারা আসলেই অনেস্টলি উইথ কনফিডেন্স জোরপূর্বকভাবে বলছে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে, তখনও জনগোষ্ঠীর অনেক অংশ এটাতে পুরোপুরি আস্থা পাচ্ছে না। কারণ এগেন 12 মাস ধরে বলেনি, হঠাৎ করে বলা শুরু করেছে, সো আস্থা পাচ্ছে না। এই যে এই আস্থাহীনতার জায়গা বেশ কিছু রাজনৈতিক দল ব্যবহার করছে বা অপব্যবহার করছে। এখন অপব্যবহার করছে, আপনি বলতেই পারেন যে তারা তাদের রাজনৈতিক ফয়দা নেবার জন্য, কারণ নির্বাচন একটা কম্পিটিশন, এই কম্পিটিশনে তারা তাদের রাজনৈতিক ফয়দা নিতেই চেষ্টা করবে, এইটাও আমি মেনে নিচ্ছি। কিন্তু এখানে অনেক জায়গায় আমরা এমন একটা জায়গায় চলে আসি যেখানে রাজনৈতিক ফয়দা নেয়ার যে প্রসেসটা, এইটার মাধ্যমে নির্বাচনী প্রসেস, গণতন্ত্র পুনরুদ্ধারের প্রসেস, এগুলোকে কিছুদূর প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। কারণ কি, যে রাজনীতিতে যে জিনিসটা হয়, পারসেপশন ইজ রিয়ালিটি। মানে বড় অংশের আপনার জনগণ যদি একটা জিনিস বিশ্বাস করা শুরু করে বা তাদেরকে যদি একটা জিনিস বিশ্বাস করা শুরু করাতে পারেন একবার, তাহলে ওইটাই বাস্তবতায় রূপান্তরিত হয়। তাহলে এখনকার পারসেপশন কি?
এখনকার পারসেপশন এই যে কিছু রাজনৈতিক দল তারা মাঠে নেমে এক ধরনের ন্যারেটিভ তৈরি করতে চেষ্টা করছে সরকারের পক্ষ থেকে, যেমন মনে করি যে এই 5 দফা দাবিতে একটা আন্দোলন, আমি ঠিক শিওর না আন্দোলন শব্দটা তারা পরিষ্কারভাবে ব্যবহার করেছেন কিনা, বাট জামাত এবং বাংলাদেশ জামাত ইসলাম এবং তাদের সমমনা কিছু দল তারা যুগপৎ আন্দোলন বলেছে, তারা যুগপৎ আন্দোলন ডিক্লেয়ার করেছে 5 দফা দাবিতে। মানে তারা আন্দোলন কার বিরুদ্ধে? মানে আন্দোলন তো কারোর একটা প্রতিপক্ষ থাকতে হয়, তাছাড়া আন্দোলন হয় না, কারোর বিরুদ্ধে হতে হয়। অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যদি আন্দোলন হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তো তারা সব আলোচনা করছে, সব আলোচনায় আছে না? তাহলে যেখানে যেই ইস্যুগুলো নিয়ে আপনি যাদের সাথে আলোচনায় আছেন, আলোচনা থাকা অবস্থায় আপনি কিভাবে আন্দোলনে নামেন? যে জায়গা থেকে, যেমন মনে করেন এনসিপি, গণ অধিকার পরিষদ, এরকম কিছু দলও বলেছে যে তারা কিছু জিনিস তারাও চায়, তারা আলোচনায় আছে, কিন্তু তারা আন্দোলনে নামছে না। যাই হোক, সো আবার আরেকটা জিনিস যে আমরা দেখেছি যে একটা ইনঅর্ডিনেট অ্যামাউন্ট অফ আপনার প্রেশার দিতে পারে, মানে বাংলাদেশ জামাত ইসলাম আমরা প্রথম থেকে দেখেছি, যেমন যেই দিন মানে 5ই অগস্ট 2024 যখন গণ অভ্যুত্থান সফল হলো, শেখ হাসিনা পালাতে বাধ্য হলো, সেই সময়ও মাননীয় আমাদের চিফ অফ স্টাফ যখন প্রথম বক্তব্য রাখলেন দেশের জনগণের জন্য, প্রথম দলের নামটা উনি নিয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলাম। এবং তারপর থেকে আমরা দেখেছি জামাত ইসলামকে একটা সামনের সারির একটা জায়গা করে দেওয়া হয়েছে। আমি সেটাতে কোনো মানা করছি না, বাংলাদেশ জামাত ইসলাম এর আগে একসময় সরকারে ছিল, বেশ বড় দল, তো সেটা সামনের সারিতে থাকবে, এটা উইদাউট ডাউট। কিন্তু তার মানে কি যে তারা সরকারের কাছে একটা অগ্রাধিকার পেয়েছে একটা বড় দল হিসেবে, তারপর সেই সরকারের সাথে তারা আলোচনায় আছে, সেই সরকারকে তারা জানিয়েছে তারা সহযোগিতা করবে, তারপর তার আন্দোলনে কি বিষয় যাচ্ছে। আসবো আপনার কাছে। রাশেদ খান, আপনি একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক এবং আপনার দলের সভাপতি এই মুহূর্তে অসুস্থ, তিনি প্রকাশ্যে আসতে পারছেন না, মানে শারীরিক অসুস্থতার কারণে। আপনি দল সামলাচ্ছেন, রাজনৈতিক জোটগুলো গঠনের বিষয়ে কথা বলছেন, রাজনৈতিক সভা সমিতিতে যাচ্ছেন, অনুষ্ঠান করছেন। প্রথমত দৃশ্যমান এবং অদৃশ্যমান শক্তির বিষয়ে আসি, বাকি আলোচনা আপনার কাছে আরও আছে। জি, আপনি কি বুঝেন অদৃশ্য শক্তি বলতে? দেখেন, বাংলাদেশে একটি অদৃশ্য শক্তি আছে। আমি নিজে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেছি, মাননীয় প্রধান উপদেষ্টা, আমার কাছে মনে হয় যে উপদেষ্টা পরিষদ দৃশ্যমান শক্তি, আরেকটি অদৃশ্য শক্তি যারা আসলে আপনাকে সহযোগিতা করছে না। আমার দৃষ্টিতে আসলে মনে হয় যে রাষ্ট্রযন্ত্রের একটি অংশ যারা আসলে আওয়ামী ফ্যাসিবাদ কায়েমে সবসময় হাসিনাকে সহযোগিতা করেছে, তাদেরকেই আমার অদৃশ্য শক্তি মনে হয়। এখন আজকে যেটি জনাব তারেক রহমান বলেছেন যে অদৃশ্য শক্তি দৃশ্যমান হতে শুরু করেছে, এখন তিনি আসলে কাকে বুঝিয়েছেন আমি তো বলতে পারবো না, কারণ আমি তো জনাব তারেক রহমান না, বা আমি তো বিএনপির কোনো নেতা না। এটা আমার মনে হয় যে ববি ভাইও বলতে পারবে না, এটা একমাত্র বিএনপি বলতে পারবে, যেহেতু বিএনপি এ ধরনের আলোচনা সবার আগে সামনে এনেছে। হ্যাঁ, আমরাও বলছি যে এখনো পর্যন্ত প্রশাসনে ফ্যাসিবাদ। আপনাদের অদৃশ্য শক্তি আর বিএনপির অদৃশ্য শক্তি পৃথক হতে পারে, দল তো এক না, আদর্শ আলাদা, কর্মসূচি আলাদা, এজেন্ডা আলাদা। এবং আপনি নিশ্চয়ই দেখছেন যে ঐক্যমত্য কমিশনে আমার বা বিএনপির চাওয়া পাওয়ার মধ্যে পার্থক্য আছে, কিন্তু তারপরেও আমরা তো আন্দোলনে যাচ্ছি না সরকারের বিরুদ্ধে। যেটা ববি ভাই বললো যে জামাত সহ কয়েকটি দল তারা নিম্নকক্ষে পিয়ার, উচ্চকক্ষে পিয়ারের দাবিতে আন্দোলনে যাচ্ছে। আর আমরা যেটি বলেছি, আমরা উচ্চকক্ষে পিয়ার চাই, নিম্নকক্ষে পেয়ার হলে নানান ধরনের সংকট হতে পারে। এই আলোচনাকে আমি এখন বলবো না পরে বলবো, মানে যেহেতু শুরু করে দিয়েছি আর কি, ছোট্ট করে করুন, আমরা আপনার কাছে আরো অনেক জিজ্ঞাসা আছে। দেখেন, নিম্নকক্ষে পেয়ার হলে অনেক সমস্যা আছে। সেটা কি, দেখেন, আওয়ামী লীগ সবসময় মনে করতো এদেশে সংখ্যালঘু মানে হিন্দু সহ অন্যান্য যে সম্প্রদায় রয়েছে তারা মূলত আওয়ামী লীগের ভোট ব্যাংক। এখন মনে করেন নিম্নকক্ষে পেয়ারটা শুরু হলো, এখন এদেশের হিন্দুরা মনে করলো বা হিন্দু নেতারা মনে করলো যে আমরা একটি দল গঠন করব। তখন কি হবে? তখন হিন্দুরা সবাই কিন্তু ওই আপনার হিন্দু নেতাদের ভোট দিবে। আওয়ামী লীগ তো বাংলাদেশে রাজনীতি করতে পারছে না। এখন ওই যে আওয়ামী লীগের সাথে একটা সম্পর্ক, বা আওয়ামী লীগ মনে করতো যে হিন্দু ভোট মানে তো আমার, তো সেক্ষেত্রে আওয়ামী লীগ তো হিন্দুদেরকে ভোট দিবে, হিন্দু নেতাদেরকে। তো তখন তো আপনার আরেকটি সমস্যা হলো, এদেশে ইসলামিক দল আছে আর আমরা যারা আছি আমরা মুসলমান, তারপরে আমরা মধ্যপন্থার রাজনীতি করি। সেক্ষেত্রে ইসলামিক যারা রয়েছে তারা বলবে যে এদিকে হিন্দুরা আলাদা দল গঠন করেছে, আমরা হলাম মুসলিমদের প্রতিনিধি। সেক্ষেত্রে তো একটি ধর্মীয় সংঘাত তৈরি হবে এবং আমাদের ভিতরে বিভাজন বাড়বে। এছাড়া আপনার ক্ষুদ্র নিগোষ্ঠী বলেন, পাহাড়ি বলেন, আদিবাসী বলেন, যে নামে ডাকেন না কেন, তারাও যদি মনে করে যে আমরা আরেকটি দল গঠন করব, তখন
একেতে আমরা দেখছি যে আমাদের পাহাড়িদের নিয়ে নানান ধরনের ষড়যন্ত্রের কথা কিন্তু গণমাধ্যমে প্রায়ই আসছে, যে ভারত নানান ধরনের চক্রান্ত করে, পাহাড়ি উত্তেজনা। তো সেক্ষেত্রে তো উত্তেজনা আরও বাড়বে। এই জন্য আমাদের নানান উপলব্ধিবোধের জায়গা থেকে আমরা মনে করেছি উচ্চকক্ষে পেয়ার হলে যেটি হয়, এই ধরনের সংকট সমস্যা নাই। এবং নিম্নকক্ষে পেয়ার হলে কিন্তু আওয়ামী লীগ, জাতীয় পার্টি নানানভাবে কিন্তু ওই ভোটটা কিন্তু নানান জনের উপর যেয়ে পড়ে, অর্থাৎ ফ্যাসিবাদ ফিরে আসার একটি পথ কিন্তু তৈরি হয়। এই জন্য আমরা মনে করছি যে নিম্নকক্ষে পেয়ারটা আসলে বাংলাদেশের বাস্তবতায় ঠিক না, উচ্চকক্ষে পেয়ার হতে পারে। আর আপনি যে অদৃশ্য শক্তির কথা বলছিলেন সেটা দিয়ে একটু শেষ করি। দেখেন, বিভিন্ন বাহিনীতে এখনো পর্যন্ত ফ্যাসিবাদের দোসররা, যারা কিন্তু নুরুল হক নূরের উপর হামলা চালিয়েছে, বাংলাদেশের ইতিহাসে এই হলো প্রথম ঘটনা সেনাবাহিনী এবং পুলিশের কতিপয় সদস্য, যারা একজন জাতীয় নেতা, ডাকসুর সাবেক ভিপি, যার উপর এই ধরনের বর্বর হামলা চালিয়েছে, আমাদের কার্যালয়ে ঢুকে কার্যালয়ে ভাঙচুর করেছে, বাথরুমের মধ্যে যারা পালিয়েছিল বাথরুমের দরজা ভেঙে ভেঙে তাদেরকে রক্তাক্ত করেছে, আমাদের অসংখ্য নেতাকর্মীকে আইসিইউতে পাঠাইছে। তো ফ্যাসিবাদের দোসররা আছে না বিভিন্ন জায়গায়, সচিবালয় ফ্যাসিবাদ, আপনি দেখেন তারেক রহমান তো নিজেও বলেছেন এবং বিএনপির অন্যান্য নেতাকর্মীরা বলেছে, পুলিশের মধ্যে ফ্যাসিবাদ, র্যাবে ফ্যাসিবাদ, প্রত্যেকটা বাহিনীতে ফ্যাসিবাদ। তো এই ফ্যাসিবাদ কি অদৃশ্য শক্তি না? এই ফ্যাসিবাদ তো এখনো পর্যন্ত কোথাও কোথাও দেখছেন না দৃশ্যমান হচ্ছে। তো এইটাও হতে পারে তিনি এটাকে বোঝাতে পারেন যে এই যে অদৃশ্য শক্তি যারা মাঝে মাঝে দৃশ্যমান হচ্ছে, এই ফ্যাসিবাদকে বোঝাতে পারেন। এখন তো আমরা আসলে সচিবালয় কে ফ্যাসিবাদ না আমি আপনি তো চিনব না, খোলা চোখে এটা দেখা যাবে না। এখন এইটাকে তো বের করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার তো 1 বছরে শুধুমাত্র হাসিনার পতনটা ঘটেছে, কিন্তু এই যে ফ্যাসিবাদকে চিহ্নিত করা, দৃশ্যমান করা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেটা কি নিতে পেরেছে? যে কারণে দেখেন একটা সময় কিন্তু প্রত্যেকে বলছিল, আমার প্রত্যেকে না দুঃখিত অনেকে বলছিল যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা 5 বছর ক্ষমতায় দেখতে চাই। এখন কোথাও স্লোগান আছে, মিছিল আছে, কোনো একটা অনুষ্ঠানে বলছে না, কারণ যেহেতু সরকার আসলে আমাদের ভিতরে এক ধরনের বিভাজন সৃষ্টি করেছে, ঐক্যমতের জায়গায় এখনো কেন আমরা আসতে পারছি না? ঐক্যমত কমিশন গঠিত হয়েছে, তারা কেন পারছে না আমাদের ভিতরে একমতের জায়গায় নিয়ে আসতে? ঐক্যমত কমিশনের সময় বাড়ছে, আরো 1 মাস বেড়েছে, এখনো কেন ঐক্যে আসতে পারছেন না? রাশেদ খান যেমন বলেছেন, ছোট্ট করে আমারও জিজ্ঞাসা। একটা বড় প্রবলেম এখানে হলো আপনার ইন প্রিন্সিপল যে প্রবলেমটা তৈরি হয়েছে, যে ঐক্যমত কমিশনের বোধহয় ভেতরে একটা ভ্রান্ত চিন্তা আছে যে বিভিন্ন আইডিওলজিতে বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দল তারা সব কিছুতে একমত হবেন। এটা একটা ভ্রান্ত চিন্তার বাইরে কিছু না। অনেক কিছুতে আমরা একমত হতে সক্ষম হয়েছি, এটা ঐক্যমত কমিশনের একটা বিশাল সাফল্য। কিন্তু এই সফলতা যদি আপনি না মেনে আপনি যদি এমন একটা জায়গায় যেতে চান যেটা আসলে সম্ভবই না, তাহলে আপনার এই সফলতাটুকুও বাতিল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এবং এখানে আমরা দেখছি তো ওই যে কিছু দল এটার অপব্যবহারও শুরু করেছে। যেমন মনে করেন এই পিআর পদ্ধতি উচ্চকক্ষে হবে, এটা নিয়ে আমরা সবাই কম বেশি একমত ছিলাম, কেউ একটু কম কেউ একটু বেশি, সবাই কম বেশি একমত ছিলাম। কিন্তু এটা নিয়ে ওই যে ঐক্যমতে নোট অফ ডিসেন্ট দিয়ে একটা মীমাংসা হয়ে গেছিল, কিন্তু আরও 5টা জিনিস আবার বারবার টেনে এমন একটা জায়গা তৈরি হয়েছে যেখানে এই যে সুযোগ নিতে সক্ষম হয়েছে কয়েকটা রাজনৈতিক দল, যে এখন তারা নিম্নকক্ষেও পিআর চায়। কেন চায়, কি চায়, এটার কোনো এক্সপ্লেনেশন নাই, ভাই চাই। হ্যাঁ, কিন্তু আলোচনা কিন্তু প্রথম থেকে ভিন্নভাবে ছিল। সো এই ভ্রান্ত চিন্তাগুলো থেকে যদি আমি এটা বেশ কয়েকবার ঐক্যমত কমিশনের সবার সাথে আলোচনা করে সবাইকে আমি বোঝাতে বেশ কয়েকবার চেষ্টা করেছি, শুধু আমি না আরও কয়েকজনও চেষ্টা করেছে, যে যারা একাডেমিক চেয়ারে বসে বা সুশীল সমাজের অংশীদার যারা, তারা ওই সুশীল সমাজের চেয়ারে বসে, তারা বাস্তবিক অভিজ্ঞতা থেকে অনেক জায়গায় কিছু দূরে থাকে। এখন রাশেদদের এক ধরনের রাজনৈতিক চিন্তা চেতনা, আমার আরেক ধরনের রাজনৈতিক চিন্তা চেতনা। দেশকে আমরা দুজনেই ভালোবাসি বলে ফ্যাসিবাদ সরকার যখন ছিল সেটার বিরুদ্ধে সবাই একসাথে আন্দোলন করেছি। এখন আমরা সামনে গণতন্ত্র, নির্বাচন দেখতে চাই বলে অনেক কিছুতে আমরা একমত, তাই বলে সব কিছুতে 100% একমত হব এটা হতে পারে না। তো এটা যদি হতো তাহলে ইদার আমার দল থাকতো না বা তার দল থাকতো না, আমরা একসাথে চলে আসতাম। এরকম এখন আপনি পুরো একদম হার্ড লেফট, বামপন্থী দল থেকে ডানপন্থী দল, পুরো রেঞ্জের অনেক দল আছে, এরা সবাই সব কিছুতে ঐক্যমত পোষণ করবে, এটা তো বিশ্বাসযোগ্যই না ভাই। সব কিছুতে ঐক্যমত হবে না, এইটা যদি জোর করে করতে চেষ্টা করে তাহলে 1 মাস না ভাই 100 বছর চলে যাবে, কোনো ধরনের ঐক্যমত হবে না। আমরা অলরেডি ঐক্যমতে পৌঁছে গেছি। এখন কিছু দল অবভিয়াসলি কিছু ঝামেলাও বাড়াচ্ছে, আবার ঐক্যমত কমিশনেরও এফিসিয়েন্সির কিছু ঘাটতি আছে। যেমন মনে করেন আমরা অনেকগুলো দেখেছি ফাইনাল রিপোর্ট যেটা ওনারা দিলেন, সেই জায়গায় আমরা কিছু জিনিস বলেছি, সেটাকে দেখানো হয়েছে আমরা বলি নাই, আমরা কিছু জিনিস বলি নাই, আমরা রাজি হই নাই,
একমত পোষণ করি নাই, ওনারা লিখে দিয়েছেন একমত পোষণ করেছি। এবং আমি কয়েকটা দলের কাছ থেকে সিমিলার কমপ্লেন শুনেছি যে ওনাদের এগুলো কিছু ছোটোখাটো, এগেন বিশাল বিশাল না, বাট ছোটোখাটো, বাট অন রেকর্ড এত বড় একটা ন্যাশনাল ডকুমেন্টে অন রেকর্ড ছোটোখাটো ভুলও থাকতে পারবে না। তো তাহলে এগুলো একটু এফিসিয়েন্সির অভাব, মানে খুব সিম্পল জিনিস কিন্তু এফিসিয়েন্সির অভাবে আমরা আটকে যাচ্ছি। তো এরকম অনেক ভুল ত্রুটি ভ্রান্তি আছে যেগুলো যদি আমরা পেরিয়ে আসতে পারি ওই জায়গাটায় যে আচ্ছা এতখানি হয়েছে, এতখানি পরিষ্কারভাবে আমরা দিয়ে লেটস মুভ অন, যেটা মুভ অন করার কথা ভাই। মানে এখন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন দিতে হয়, যেটা আমরা বিশ্বাস করি নির্বাচন হবে, আমরা কাজ শুরু করবো নির্বাচনের জন্য। অনেকে কাজ সবচেয়ে বেশি যেই দলটা কমপ্লেন করছে নির্বাচনের আগে, সেই দলটার কিন্তু সবচেয়ে ভালো প্রিপারেশন নির্বাচনের। 300 আসনে একমাত্র একটা দল 300 আসনে ক্যান্ডিডেট আরো কয়েক মাস আগে ডিক্লেয়ার করে দিয়েছে, ক্যান্ডিডেট পুরো দমে কাজ করে যাচ্ছে, সেটা হলো বাংলাদেশ জামাতে ইসলাম। এটা কৌশল, আপনারা যেন কাজ না করতে পারেন সেটা ঠিক আছে, ওনারা করে যাচ্ছেন। সো এখন তাহলে ওই জায়গাটায় এই ঐক্যমত কমিশন ফেব্রুয়ারি নির্বাচন যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়, যত শীঘ্রই সম্ভব এটা গুটিয়ে শেষ করে দিয়ে উই নিড টু মুভ অন। জি, আপনাকে ধন্যবাদ। রাশেদ খান, আপনার কাছে আজ একটি সমাবেশ হয়েছে ঢাকায় শাইখুল হাদিস পরিষদের সমাবেশ। আমি খুব অল্প সময়ের মধ্যে শুনিনি কখনো। সেখানে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ দাওয়াতি ছিলেন, আপনিও ছিলেন, বিএনপি ছিল, এনসিপি ছিল এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আপনি ছিলেন। শাইখুল হাদিস পরিষদে আমরা যাদেরকে দেখেছি তারা হেফাজতে ইসলামের নেতৃত্বেও আছেন। হেফাজতে ইসলামের নামের বাইরে শাইখুল হাদিস পরিষদের নামে এই আয়োজনটি হয়েছে। আমরা যতদূর জানি যে হেফাজতে ইসলামের বা শাইখুল হাদিস যারা 4 জন, তাদের জন্য দোয়া করা বা তাদের স্মরণ সভার মতো একটা ছিল। সেখানে রাজনৈতিক দলগুলো কেন, আবার যেই রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেওয়া হয়েছে সেগুলো কি এই প্ল্যাটফর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য? দেখেন, আপনি যেখানেই যান না কেন, কোথায় রাজনীতি নাই, সেখানে একজন বক্তব্য রাখলেন যিনি বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা। তিনি বললেন যে হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন, কিন্তু তারা রাজনীতি নিয়ন্ত্রণ করে এবং তাদেরকে বাদ দিয়ে কোনো রাজনীতি বাংলাদেশে করা যাবে না। ঠিক আমি যেটি বলেছি সেটি হলো যে হেফাজতে ইসলাম মনে হয় যে অরাজনৈতিক সংগঠন, কিন্তু এটা আসলে রাজনীতির বাইরে না। আমি নিজে বলেছি সেখানে যে এইটা একটা রাজনৈতিক সংগঠনের মতন, কিন্তু এটাকে আপনারা অরাজনৈতিক বলেন। দেখেন, বাংলাদেশের রাজনীতিতে তাদের ব্যাপক প্রভাব রয়েছে, যেহেতু তারা মাদ্রাসার শিক্ষার্থী বা কওমি অঙ্গনে যারা রয়েছে এটা তো ব্যাপক, তাই না? তো এদেরকে তারা সংগঠিত করে রেখেছে এবং আপনি দেখবেন যে হেফাজতের বাইরে কিন্তু কারোর কথা শোনে না এই কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। অর্থাৎ এই সংগঠনটি বাংলাদেশে ব্যাপকভাবে অল্প সময়ে বিস্তার লাভ করেছে এবং এই সংগঠনের জনপ্রিয়তা ব্যাপক। বিশেষ করে চট্টগ্রাম থেকে এটা পরিচালিত হলেও আমি লক্ষ্য করছি যে এই সংগঠনটা আসলে গ্রামগঞ্জে পৌঁছে গেছে এবং হেফাজতের নেতারা কিন্তু মধ্যপ্রাচ্যে রয়েছে, আমেরিকা, ইউরোপে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে পড়েছে। অর্থাৎ এই সংগঠনকে কোনোভাবে আর গুরুত্বহীন করা যাচ্ছে না। তো আমাদেরকে দাওয়াত কেন করলো সেটা তো আমি বলতে পারবো না, বাট সেখানে শুধুমাত্র 3টে দলকেই দাওয়াত করেছে, বিএনপি, গণ অধিকার পরিষদ এবং এনসিপি। এখন আলেম সমাজের প্রতি আমার একটা ভালোবাসা রয়েছে। দেখেন, আমার মা কিন্তু বড় হওয়ার পরে আমার কাছে যে গল্প শুনিয়েছে, তো আমি যখন মায়ের পেটে, মা স্বপ্ন দেখতেন যে একজন আলেম পাগড়ি পরা অবস্থায় জন্ম নিচ্ছে। মানে মার স্বপ্ন ছিল, যাই হোক আমি আলেম হতে পারি নাই, মাদ্রাসায় পড়তে পারি না, এটা হয়তো আমার দুর্ভাগ্য। আলেম মানে জ্ঞানী, আরবি শব্দ। হ্যাঁ, জ্ঞানী, কিন্তু বাংলাদেশে যেটি বোঝায় যে ইসলামিক জ্ঞানী, ইসলামিকভাবে জ্ঞানী। তো আমি তো আসলে জেনারেল লাইনে ছোটোবেলা থেকে পড়াশোনা করেছি, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। তো সেই জায়গায় আলেমদের প্রতি এই যে আমার মায়ের যে কথা, গল্প, এইটার কারণে মনে করেন আলেমদের প্রতি পাগড়ি যারা পরে, যারা আসলে সাদা পাঞ্জাবি, এদেরকে আমি অনেক পছন্দ করি। আমি কখনো আমার বক্তব্যে ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বক্তব্য দিই না, যে কারণে হেফাজতে ইসলামের নেতারা সেখানে ছিল। বাট এইটা মূলত শাইখুল হাদিস পরিষদের ব্যানারে হয়েছে, তারা আমাকে পছন্দ করে। বিশেষ করে এটা মামুনুল হক সাহেবের দলের যারা আছে তারা অনেক পছন্দ করে আমাকে, যে কারণে হয়তো আমাকে ডেকেছে। ঠিক একইভাবে সালাউদ্দিন ভাই, আমি যতটুকু জানি, তিনি কিন্তু এই যে ইসলামিক দলগুলোর সাথে লিয়াজু মেনটেন করা, এটা বিএনপির পক্ষ থেকে কিন্তু সালাউদ্দিন ভাইকে দায়িত্ব দেওয়া ছিল। আমি একটা ঘটনা বলি, যে সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো না, তো নিষিদ্ধ করার পরে সালাউদ্দিন ভাই তো ওই সময় আপনার ইন্ডিয়ায়,
তো আমাকে সে ফোন দিয়ে বলছে, রাশেদ তোমরা তোমাদের দলের পক্ষ থেকে এইটার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দাও। আজকে জামাত বিএনপির যে ধরনের দূরত্ব দেখছেন বা মুখোমুখি অবস্থান দেখছেন, ওই সময় কিন্তু সালাউদ্দিন ভাই নিজে আমাকে বলেছিল তোমরা জামাতের পক্ষে বিবৃতি দাও। তার মানে কেন যে এই ধরনের দূরত্ব সৃষ্টি হলো আমি জানি না। এবং এই যে হেফাজতকে আন্দোলনে নামানো, ইসলামিক অন্যান্য দলগুলোকে নামানো, এই সমন্বয় বা এই যোগাযোগটা কিন্তু সালাউদ্দিন ভাই করতেন, যেহেতু বিএনপি বড় একটি দল। আমি এই জন্যই বলছি যে আজকে হয়তো এই কারণে হেফাজতের সাথে বিএনপির ভালো সম্পর্ক, তাদেরকে ডেকেছে। আর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী এখানে হেফাজত নামে কিন্তু এই আলোচনাটি হয়নি, হয়েছে সাইকুল হাদিস পরিষদ নামে। তারপরেও এটাকে আপনি হেফাজতের বাইরে রাখতে পারবেন না, কারণ এই যে সংগঠন, সেখানে আবার প্রধান অতিথি কিন্তু আপনার যিনি হেফাজতের আমির, এবং ম্যাক্সিমাম যারা ছিল, আমরা 3টি দল ছাড়া আমরা 3 জন, এছাড়া কিন্তু ম্যাক্সিমাম আপনার হেফাজতের অন্তর্ভুক্ত দলগুলো বা হেফাজতের সাথে যারা রয়েছে তারা। সুতরাং এইটাকে আসলে বলতে পারেন আপনি এই নামে, বাট এটাকে আপনি যদি আমি মনে করতে পারি যে হেফাজতেরই আরেকটি আয়োজন, সেটি হতে পারে যে নামে বলেন না কেন। শক্তিশালী করা, জি রাজনৈতিক জোট শক্তিশালী আমি তো আগেই বললাম, হেফাজতকে বাদ দিয়ে বাংলাদেশে রাজনীতি বা নির্বাচন বা এইগুলো চিন্তা করা আসলে কঠিন। তো হতে পারে হয়তো এনসিপি, আমি যেটি শেষ করি, গণ অভ্যুত্থানের একটি শক্তি হিসেবে এনসিপির প্রতি অনেকের ভালোবাসা আছে, হেফাজতেরও আছে। সেই জায়গা থেকে তারা তরুণদের 2টা দল আমাদেরকে ডেকেছে। আর বিএনপির সাথে হেফাজতের ভালো সম্পর্ক, যেটা আপনি দেখেন, কারণ এটা সালাউদ্দিন ভাই মেনটেন করে, তো আমি নিজেও জানি, এই কারণে ডাকতে পারে। হয়তো সেখানে আসলে অতিথি অনেক বেশি হয়ে গেছে, যে কারণে বাকি দলগুলোকে ডাকে নাই। এর মানে এই নয় যে বাকি দলগুলোকে হেফাজত পছন্দ করে, বাট আমি নিজেও ব্যাপকভাবে হেফাজতকে পছন্দ করি। ধন্যবাদ আপনাকে। ববি হাজ্জাজ, জি, একটা সমীকরণ আমরা শুনলাম, এই সমীকরণের আপনার ব্যাখ্যা শুনতে চাই। আমার ব্যাখ্যা কিছু নেই। দেখেন, নির্বাচন কেন্দ্রিক অনেক ধরনের সমীকরণ হবে। বাংলাদেশ জামাত ইসলাম যেমন একটা এই যে যুগপৎ আন্দোলন শুরু করেছে, তারা প্রথমে ডাক দিয়েছিল আরও অনেকগুলো এনসিপি সহ অনেকগুলো দল নিয়ে, যে নন ইসলামিক দলগুলো আসলে ওই যুগপৎ আন্দোলনে যায়নি। আই থিঙ্ক ইসলামিক দলের বাইরে শুধু একমাত্র জাকপা একটা দল আছে যেটা গেছে বাংলাদেশ জামাত ইসলামের যুগপৎ আন্দোলনে। সেখানে একটা আলোচনা আছে যে তারা একটা নির্বাচনী কোয়ালিশন হতে পারে, যদিও আমার কাছে একটু অবিশ্বাস্য মনে হয় যে সেটা হেফাজত ইসলামের সাথে, মানে দেওবান্দি ঘরানার রাজনৈতিক দল, ইসলামী দল জামাতের সাথে লং টার্ম কোনো কোয়ালিশনে যাবে, এটা নিয়ে আমি এখনও আনশিওর, বাট একটা প্রচেষ্টা চলছে। উল্টো দিকে এনসিপি, তারা যেহেতু জামাতের সাথে এই যুগপৎ আন্দোলনে যায়নি, একটা আলাদা আলোচনা শুরু হয়েছে যে তাদের নেতৃত্বে বা তারা সব মিলিয়ে আরও কয়েকটা দল মিলিয়ে, যেমন গণ অধিকার পরিষদ, এনসিপি, অনেক নেতৃবৃন্দ আসলে একসাথেই শুরু করেছিল যাত্রা। আই থিঙ্ক ওদেরই, মানে নূর রাশেদদেরই সব জুনিয়ররা, ছোট ভাইরা, ওদের দলে যারা ছিলেন তারা অনেকেই মিলে পরে এনসিপি নেতৃত্ব দিচ্ছেন। সো তাদের একটা একত্রিত তারা হতেই পারে, তাদের সাথে আরও কিছু দল একত্রিত হতে পারে। সো নির্বাচনের আগে এরকম অনেক কিছু আমরা দেখবো, এটা দেখাটাই স্বাভাবিক, এবং আমি সেটাকেও সাধুবাদ জানাই। যত বেশি নতুন ধরনের আপনার ফোর্সেস তৈরি হতে পারবে, তত কিন্তু ওই যে মাল্টি পার্টি ডেমোক্রেসির যে স্বাদটা, সো অ্যাকচুয়ালি আপনার হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা নির্বাচনের যে স্বাদটা, সেটা দেশ, জনগণ, জাতি সবাই পাবে। সো এটাকে আমি সাধুবাদ জানি, কিন্তু এটা কোনটা কতখানি ম্যাচিওর করতে পারবে সেটা আরেকটু সময়ের সাথে যে আমরা বুঝতে পারবো, এত তাড়াতাড়ি বোঝা এত সহজে বোধহয় সম্ভব না। ধন্যবাদ আপনাকে। রাশেদ খান, এনসিপি গণ অধিকার পরিষদ কি মিলে কোনো রাজনৈতিক দল করছে? দেখেন, আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে 24 সালের গণ অভ্যুত্থান পর্যন্ত আমরা অনেকে একসাথে কাজ করেছি। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি 2023 সাল পর্যন্ত ছাত্র অধিকার পরিষদ ঢাবি শাখার সভাপতি ছিলেন। নাহিদ ইসলাম আমাদের সাথে ডাকসু নির্বাচনে অংশ নিয়েছেন, নুরুল হক নূর ভিপি প্রার্থী, আমি জিএস প্রার্থী, তিনি ওই প্যানেল থেকে নির্বাচন করেছেন। আক্তার নির্বাচন করেছেন। তাদের অধিকাংশ যারা সামনের দিকে যাদেরকে দেখেন, এরা একসময় আমাদের সাথে রাজনীতি করেছে, নির্বাচন করেছে, আন্দোলন করেছে, যে কারণে তাদের কর্মী আমাদের কর্মীর চাওয়া পাওয়ার মধ্যে অনেক মিল রয়েছে। আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য এবং উত্থানটা একই রকম, যে কারণে অনেকে চায় যে আমরা এক হয়ে এক পথে চলি। এই জন্য আমাদের যারা শীর্ষ পর্যায়ে রয়েছে নেতৃত্বের জায়গায়, নাহিদ ইসলাম সহ, আমাদের ভিতরে আলাপ আলোচনা চলছে। এটা ইতিবাচকভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে, যে আমরা তো একই ছিলাম, একসাথে আমাদের উত্থান, একসাথে পথে চলা, একসাথে রাজনীতি। সুতরাং আমরা যদি
এক হতে পারি, তাহলে নতুন এই বাংলাদেশে নতুনভাবে আরেকটি সম্ভাবনা সৃষ্টি হবে। দেখেন, এটা তো সত্য, মানতে হবে, বাংলাদেশে এই মুহূর্তে একমাত্র সবথেকে বড় দল মধ্যপন্থী দল বিএনপি। এর বাইরে আওয়ামী লীগ একটি দল ছিল। এখন তো আওয়ামী লীগ যেহেতু তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, পতন হয়েছে, এখন তো একটি রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে। দেখেন, একদিকে জাতীয়তাবাদ, অন্যদিকে কিন্তু বনাম ইসলামকে দেখানো হচ্ছে, ইসলামিক শক্তিকে। কিন্তু বাংলাদেশের ইসলামিক শক্তি নানান বাস্তবতায় অনেকে মনে করে যে তারা থাক, কোনো সমস্যা নেই, কিন্তু আরেকটি মধ্যপন্থী দল যদি তৈরি হয়, বড় দল, সেক্ষেত্রে কিন্তু ওই আওয়ামী শূন্যতা ওইটা কিন্তু পূরণ করতে পারবে। এই জন্য আমাদের কর্মীরাও ভাবছে, তাদের কর্মীরাও ভাবছে, শীর্ষ নেতৃবৃন্দ তারাও ইতিবাচক। এখন এইটা আসলে চূড়ান্ত পর্যায়ে কোথায় গিয়ে থামে, আদৌ হয় কি হয় না, সেটা আমি এখনই বলতে পারছি না, বাট এখনো পর্যন্ত আলোচনা খুবই পজিটিভভাবে অগ্রসর হচ্ছে। কিন্তু এনসিপিকে সব থেকে বেশি আন্তরিক হতে হবে। কারণটা হলো যে এই গণ অভ্যুত্থানে মানে শেষ পর্যায়ে যে একটা বিশাল আন্দোলনের নেতৃত্ব নাহিদ ইসলামের নেতৃত্বে তো হয়েছে, মানতে হবে। সুতরাং তারা যদি মনে করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ধরনের পলিসি অ্যাপ্লাই করেছিলেন যে সবাইকে অ্যাকোমোডেশন করা, সবাইকে গুরুত্ব দেওয়া, সেটি যদি হতো, মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ধরনের পলিসি তিনি নিয়েছিলেন, সেম পলিসি যদি এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ নিতে পারে, যে শুধুমাত্র গণ অধিকার পরিষদ না, আমার কাছে যেটি মনে হয়, দেখেন বাংলাদেশে আরও যে ছোট মাঝারি মধ্যপন্থী দলগুলো রয়েছে, সবাইকে নিয়ে যদি আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারতাম। আমি কিন্তু ওই যে 9 দলের বৈঠক হয়েছে, সেখানে আমি এই কথা উত্থাপন করেছি যে আমরা তো একই আদর্শের, একই চিন্তার, একই ধরনের পথে আমরা যেতে চাই, তাহলে আসেন আমরা ওয়ান পার্টি করি, আমরা বড় হই। এই প্রস্তাব আমি বিভিন্ন জায়গায় দিয়েছি। আমার কাছে মনে হয় যে আজ হোক কাল হোক হয়তো একটা সম্ভাবনা, এর বাইরে তো কোনো উপায় নেই। কারণ আওয়ামী শূন্যতা আপনি কীভাবে পূরণ করবেন? আজকে এনসিপি এককভাবে তো পারে না, এক বছরে তো আপনি দেখেছেন গণ অধিকার পরিষদ পারে নাই, ববিভাগ দল পারেনি, অন্য দল পারেনি। কিন্তু আমরা এই যে বিভাজিত একই আদর্শের দল, যদি আমরা এটা আসলে মানে এক হতে পারি, সেই শূন্যতা কিন্তু পূরণ করা সম্ভব। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।